প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো যে গত 18ই মার্চ থেকে আমাদের স্কুল কার্যক্রম বন্ধ রয়েছে। তারপর অনলাইন ভিত্তিক স্কুলের লেখাপড়া বা কার্যক্রম চলতেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তবে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি বিপুল কুমার রায়, সহকারী শিক্ষক, যে স্কলার সমৃদ্ধ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ অধ্যায় তৃতীয় আত্মকর্মসংস্থান। তো আমরা বলতে পারি যে আত্মকর্মসংস্থানটা কি, আত্মকর্মসংস্থান কেন, কি জন্য। তো তোমরা জানো যে আমাদের এই বিপুল জনগোষ্ঠীর দেশ আমাদের এই বাংলাদেশ, যেখানে প্রায় 2012 পরিসংখ্যান অনুযায়ী, আদমশুমারি অনুযায়ী আমাদের দেশে প্রায় 15,16,18,015 জনের মতো লোক নথিভুক্ত হয়েছেন বা আছেন। তো এখন তো যেহেতু আরও প্রায় 8 বছর পেরিয়ে গেছে, এখন তো আরও লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো এই লোক সংখ্যার মধ্যে আমাদের দেশে প্রায় 26 লক্ষ লোক বেকার রয়েছেন তৎকালীন আদমশুমারি অনুযায়ী, কিন্তু বর্তমানে হয়তো আরও এখন সংখ্যা বেশি। তো এই যে আমাদের বেকার বা বেকারত্ব, এই যে সমস্যাগুলা, এইটা আমরা দূর করার জন্য, আমাদের নিজ উদ্যমে নিজ পায়ে দাঁড়ানোর জন্য, আমরা যে স্বাবলম্বী হওয়ার জন্য যে অর্থনৈতিকভাবে যে ইনকামটা করব, সেটাই হচ্ছে আমাদের আত্মকর্মসংস্থান। তো যাই হোক, আমরা যদি তোমাদের আত্মকর্মসংস্থানের ধারণা আরেকটু ছোট্ট একটু উদাহরণ যদি দিই, তাহলে আরো একটু ভালো বুঝবা। যে আমরা পিরোজপুর জেলার নাম জানি, আর পিরোজপুর জেলার একটা উপজেলা হচ্ছে ভান্ডারিয়া। সেই ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে হাফিজুর রহমান নামে একটা ভদ্রলোক, উনি 2000 সালে এসএসসি পাস করেন এবং কি করেন, সে জাহাজের চাকরি নেন। তো জাহাজের চাকরি নিতে গিয়ে দেখা যায় তার ফ্যামিলির যে 6 জন সদস্য, তাদের সে যে বেতন বা যে ইনকাম উনি করেন, সেই টাকায় তার চলতে অনেক কষ্ট হয় বা চলতে পারে না, বা তার ছেলে মেয়েদের ন্যূনতম চাহিদাগুলো মিটাইতেই তার হিমশিম খেতে হয়। তো হাফিজ সাহেব কি করলেন, হাফিজুর সাহেব, যে চাকরিটা ছেড়ে দিয়ে উনি আরো ট্রাই করলেন কিছু চাকরি টাকরি করার জন্য, কিন্তু দুর্ভাগ্য যে ওনার সেই চাকরিগুলো হয় নাই। তো লাস্টে ওনার অতীত কিছু জমিতে উনি সবজি চাষ করলেন। সবজি চাষ করার ফলে উনি দেখলেন বেশ অল্প পুঁজিতে স্বল্প ব্যয়ে ভালো ইনকাম করা যায় এবং বেশ বাজার দরটাও ভালো। তো এখন পর্যন্ত হাফিজুর রহমান সাহেব, যাকে আমরা উদাহরণ হিসেবে বা সেরা উদ্যোক্তা হিসেবে ওখানে পুরস্কারও পেয়েছেন, তার নামটা বলতে পারি কারণ যে সে সবজি চাষ করে এবং বিভিন্ন ধরনের চাষাবাদের মাধ্যমে সে এখন অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণতা লাভ করছে। এবং এই যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করছে, সে কি এখন আমাদের দেশের একটা মডেল। সে শুধু নিজেই দাঁড়ায় নাই, সে আমাদের দেশের অর্থনৈতিকভাবে সে উন্নয়ন সাধন করছে। তো যাই হোক, আমরা এখন যে বিষয়টা উল্লেখ করবো যে আত্মকর্মসংস্থান, এই ধারণাটা কেন নেবা, কি জন্য নেবা, কোন কারণে নেবা। আত্মকর্মসংস্থানের ধারণাটা এই যে আমাদের ব্যাপক জনসংখ্যার সেই এগুলা মিটাইতে হইলে, চাহিদা বা অন্যান্য কার্যক্রম মিটাইতে হইলে আমাদের সরকারের নির্ভরশীলতার উপর আমরা থাকবো, আমরা নিজ পায়ে দাঁড়াবো বা আগাবো। তো এই যে নিজ পায়ে দাঁড়ানো বা আগানো, এই জন্যই হচ্ছে আমাদের আত্মকর্মসংস্থান সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এখন আমরা এভাবে সংজ্ঞা আকারে বলতে পারি, যেমন কি বলতে পারি
যে আমরা যদি আমাদের জ্ঞান, বুদ্ধিমত্তা, উদ্যমী পরিশ্রম এবং ন্যূনতম ঝুঁকি নিয়ে আমরা নিজ পায়ে দাঁড়ানোর যে কৌশল রপ্ত করব বা নিজ পায়ে দাঁড়ানোর জন্য যে কাজগুলো করব এবং অর্থনৈতিকভাবে যা থেকে আমাদের ইনকাম হবে, সেটাই হচ্ছে আমাদের আত্মকর্মসংস্থান, নাকি? আচ্ছা, তো পরবর্তী পর্যায়ে আমরা আরো যদি যাই আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কেন, আমরা আত্মকর্মসংস্থান ধারণাটা নিই। এখন আমরা যাবো আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। আমরা এই কেন প্রয়োজন, আত্মকর্মসংস্থানটা আমাদের জন্য প্রয়োজন কেন, এই প্রয়োজনটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে দেখো বইয়ের পাতায় এই অধ্যায় তোমরা দেখতে পাবে, উদাহরণ হিসাবে সঞ্জিতা নামে একটা মেয়েকে ব্যবহার করা হয়েছে। নোয়াখালী জেলার সঞ্জিতা, সে কি করছে, সে ডিগ্রি পাস একটা মেয়ে, শিক্ষিত মেয়ে। দুর্ভাগ্যক্রমে সে চাকরি, সরকারি চাকরি বা অন্যান্য চাকরির জন্য বেশ ছুটাছুটি করছে, কিন্তু দুর্ভাগ্য সে জোটাইতে পারে নাই। শেষ পর্যন্ত সে নিজ পায়ে দাঁড়ানোর জন্য কি করছে, তার অল্প কিছু জমিতে সে ফুল চাষাবাদ করছে। ফুল চাষার ফলে সে সিজনালি দেখা যায় যে প্রায় 50,000 টাকা ইনকাম করছে। পরবর্তীতে সে কি করলো, সঞ্জিতা, সে আরো উদ্যোগী হয়। সে ঢাকায় গেল, বিভিন্ন প্রশিক্ষণ দিল। প্রশিক্ষণ দেওয়ার ফলে সে সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং সে জেলার এক সময় সেরা উদ্যোক্তা হিসাবে পুরস্কারও পেয়েছে। তো এখন এই যে প্রত্যেকটা মানুষ বা যুবক যুবতী যারা বেকার আমরা আছি, আমাদের আত্মকর্মসংস্থানী বা নিজ পায়ে দাঁড়ানোর মতো মেধা, যোগ্যতা আমাদের রয়েছে। শুধুমাত্র আমাদের সেই চিন্তা চেতনাগুলোকে একটু কাজে লাগিয়ে আমাদের সামনে আগাতে হবে। তাতে কি হবে, নিজেও আমি সফল, পাশাপাশি আবার অর্থনৈতিকভাবে আমার দেশও স্বাবলম্বী হবে, প্রবৃদ্ধি বাড়বে এবং কারো কাছে আমাদের হাত পাততে হবে না। এখন আর আমরা যে দেখতেছি যে আমাদের দেশের বিপুল জনগোষ্ঠী, বিপুল সংখ্যা, বিপুল তরুণ তরুণী, তাদের সামান্য কিছু চাকরি বাকরির জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি না করে যদি সে নিজে কিছুটা মনোযোগী হয়, তাহলে সে ইনকাম করতে পারে। এবং এই জন্যই আমাদের নিজেদের সচ্ছলতা, নিজেদের চলার জন্যই আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। তোমাদের আমি একটা ছোট্ট উদাহরণ দেবো যে আমাদের দেশে এক সময় মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডক্টর মাহাথির মোহাম্মদ এসেছিলেন। তো উনি কি বলছেন যে বাংলাদেশের যে বিপুল জনসংখ্যা বা বিপুল জনগোষ্ঠী, যেটা আমাদের জন্য এটা জনদক্ষতার রূপ নিয়ে জনসম্পদে পরিণত করতে হবে। এটা কোনো সমস্যা না, বরং বিপুল জনসংখ্যাই হচ্ছে একটা দেশের সম্পদ, যদি তাকে আমরা সঠিকভাবে দক্ষ করে তাকে কাজে ব্যবহার করতে পারি। তো এই জন্যই নিজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য আমাদের আত্মস্বাবলম্বী হতে হবে বা আত্মকর্মসংস্থানের জন্য আমাদের কাজ করতে হবে। এবং এজন্য আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা বিভিন্ন ধরনের নিজের আত্মকর্মসংস্থান বা নিজের ইনকাম করার জন্য, মাসে 1000 টাকা ইনকাম করার জন্য যথেষ্ট পরিমাণে আমাদের দৌড়গোড়ায় রয়েছে। শুধুমাত্র আমাদের একটু সচেষ্ট বা একটু চেষ্টা, আমাদের একটু উদ্যম নিয়ে সেই কাজটা করতে পারলেই আমরা সাকসেস হবই। তো যে মূল বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করব বা করতেছি, যে আমাদের এরকম কয়েকটা তোমরা উদাহরণ দিতে পারো, বা আমি তোমাদের একটু সহযোগিতা নিতে চাই বা তোমাদের ধারণা দিতে চাই যে সেই উদাহরণগুলো। হ্যাঁ, অবশ্যই উদাহরণটা হতে পারে, মনে করো তোমাদের বর্তমান জামানার একটা কথা বলি, যে হাজার হাজার বেকার, লক্ষ লক্ষ বেকার বাংলাদেশে একটা কাজ করতেছে, সে এখন আর বেকার নেই, কি আউটসোর্সিং কাজ, স্বনির্ভর। সে কম্পিউটারের মাধ্যমে কিছু আউটসোর্সিং করে মাসে 20,000 30,000 টাকা কিন্তু ইনকাম করতেছে। একটা সরকারি চাকরি থেকে তো 20-30,000 টাকা পাইতে হলে তার 1+ হইলেই কিন্তু পায় না, তার বেশ প্রমোশন পেতে হয়, ইত্যাদি ইত্যাদি আরও আছে। তো যাই হোক, সে কিন্তু যত কাজ করতেছে, যত রাত জাগতেছে, ততই সে ইনকাম করতেছে। এখন এই যে সময়টা, এটাকেই সদ্ব্যবহার করতে হবে। এরপরে মনে করো গ্রামের দিকে যদি আমরা তাকাই, যে 80% লোকই আমাদের দেশে গ্রামে বাস করে, তাহলে কি করবে?
কেউ মৎস্য চাষ করে, কেউ গবাদি পশু পালন করে, কেউ হাঁস মুরগি খামার পালন করে, কেউ আর কি করে, আরো অনেক কাজ করে, কেউ রেডিও টেলিভিশন মেরামত করে, কেউ অটোমোবাইলের কাজ করে। এই যে কাজগুলো, এই যে বিদেশ শিল্পের কাজ করে, এই সমস্ত কাজেই হচ্ছে কি আত্মকর্মসংস্থানের যে পথ বা যে ওয়ে, এইখান থেকেই আমাদের শিক্ষা নিতে হবে এবং কাজ করতে হবে। যাই হোক, এই যে 3 নম্বর পয়েন্টটা, যে আর্থ সামাজিক বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত লাভজনক ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আমি আশা করি তোমরা আজকের ব্যবসায়ী উদ্যোগে যে আত্মকর্মসংস্থান এ সম্পর্কে অন্তত কিছুটা ধারণা পেয়েছো, প্রয়োজনীয়তা কি, কেন প্রয়োজন সেটা বুঝেছো, এবং লাভজনক যে আমাদের ক্ষেত্র আত্মকর্মসংস্থানের প্রেক্ষাপট অনুযায়ী সেই ক্ষেত্রগুলো তোমরা বলতে পারবে। আর তোমাদের আমি একটু বাড়ির কাজও দিব, যে আর্থসামাজিক বিবেচনায় আত্মকর্মসংস্থান উপযুক্ত লাভজনক যে ক্ষেত্রে মিনিমাম 10টি লিখে নিয়ে আসবে। আর বিশেষ করে জুসকোলা গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বলছি, তোমরা অন্তত 10টি লাভজনক ক্ষেত্র লিখে আমাকে মেসেজ আকারে পাঠাবো, অথবা আমি সরাসরি তোমাদের মোবাইলের মাধ্যমে দেখব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে। আর একটা কথা যেটা বারবার বলি, যেহেতু কোভিড-19 এর কারণে আমাদের স্কুল বন্ধ, সমস্ত বাংলাদেশে একসময় লকডাউনে ছিল, তো মূল প্রেক্ষাপট যে স্বাস্থ্যবিধিটা, ন্যূনতম স্বাস্থ্যবিধিটা তোমরা মেনে চলবা, হাত ধোবা, বারবার হ্যান্ড ওয়াশ বা সাবান স্যানিটাইজার ব্যবহার করবা, মুখে মাস্ক ব্যবহার করবা, জনসমুখ এড়িয়ে চলবা। ধন্যবাদ সকলকে, ভালো থাকো।